ওয়াশিংটন ডিসি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমেরিকান প্রশাসন বাংলাদেশে যে দুরবস্থা সেটা তারা অবগত আছেন এবং স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস দুইজন তারা বাংলাদেশ থেকে তাদের এম্বাসির মাধ্যমে এই সংবাদগুলো নিয়ে এসেছেন, যার জন্য তারা সঠিকভাবেই বলতে পারছেন যে ঢাকায় কি ঘটছে। সেটা তার উত্তর, ওনাদের উত্তরগুলো দেখলেই বোঝা যায়। বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতা যে দুর্বৃত্তরা দখল করেছে, তাদের কাছ থেকে যদি আপনারা দখল করতে চান, বাংলাদেশকে মুক্ত করতে চান, যে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদাই বাংলাদেশিদের পক্ষে থাকবে, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন যারা করবে তাদের পক্ষে থাকবে, দেশকে এই ডাকাত মুক্ত করার আন্দোলন যারা করবে তাদের পক্ষেই থাকবে। বাংলাদেশের মানুষকেই বাংলাদেশের স্বাধীনতা আবার ফিরিয়ে আনতে হবে এবং সময় এখনই উৎকৃষ্ট সময়, এখনই উৎকৃষ্ট সময়। এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা জানেন যে ইউএসএআইডির প্রধান ইউনূস ক্ষমতা গ্রহণ করার কিছুদিন পরেই বাংলাদেশে গিয়ে ওনার সাথে দেখা করেন এবং আমি নাম্বারটা আমার সামনে এই মুহূর্তে নেই, কোনো 200 মিলিয়ন বা 100 মিলিয়ন ডলার ইউএসএআইডি বাংলাদেশ গভর্নমেন্টকে দিবে উন্নয়ন করার জন্য, বাংলাদেশের ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করার জন্য, যে বিষয়টা ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছেন। এখন এটা কেন বললাম, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই টাকাটা সম্পূর্ণভাবে যেরকম ভাবে বাংলাদেশের নির্বাচিত সরকারকে হটিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল এর আগের টাকাগুলো, যেটা আপনারা জানেন প্রাইভেট ইউনিভার্সিটি এবং বিভিন্ন গ্রুপ গুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়, ঠিক একই অবস্থায় এই টাকাগুলো বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক শক্তি দাঁড় করানোর জন্য যে সকল ছাত্র নামধারী, আমি বলবো যে আসলে তো তারা ছাত্রত্ব তাদের আছে কিনা আমার খুব সন্দেহ, এই ছাত্র নামধারী কয়েকজন মানুষকে নিয়ে একটা নতুন দল এবং এটাকে যেটা বলা হয় যে এই টাকাগুলো সেটার পিছনে খরচ করার তাদের উদ্দেশ্য ছিল। যেহেতু টাকাগুলো সেখানে যাচ্ছে না, এটা একটা বড় হুঁচট, কিন্তু তারপরেও আর্মির সহযোগিতায় আপনারা লক্ষ্য করবেন যে এই মুহূর্তে বাংলাদেশে যে ঘটনাটা খুবই দুঃখজনক, সেই ঘটনাটা হলো যে আর্মি এই যারা পার্টির না, যারা দেশের কোনো ধরনের সরকারের অংশ নয়, তাদেরকে পাহারা, তাদের নির্দেশে বিভিন্ন জায়গায়, এবং তারা সাথে গিয়ে বিভিন্ন মানুষের বাড়িঘর বেদখল এবং হত্যা, পিটিয়ে মারা এসবগুলো করছে। অতএব চেষ্টা যেটা হচ্ছে, যেটা 2008 সনেও চেষ্টা করা হয়েছিল, যে দুইটি পার্টিকে বাইরে রেখে ডক্টর ইউনূস নিজে একটা পার্টি গঠন করবেন এবং উনি আজীবন ক্ষমতায় থাকবেন। সেই একই ব্যবস্থাপনায় উনি যাওয়ার জন্য বিএনপিকে কলা কৌশল, দেখেন বিএনপির একজন নেতার, খালেদা জিয়া সহ কোন নেতারই মামলাগুলো কিন্তু বাতিল করা হয়নি, যার জন্য তারেক দুঃসাহস হতে পারছে না দেশে ফেরত যাওয়ার জন্য। এটা বিএনপির জন্য একটা বিরাট হতাশা। যে কোনো সময় তাদেরকে ওই সকল কেসে, এবং এমনকি যদি তারেক জিয়া দেশে যায় তাকে জেলে ফেলে রাখে, সেটাও কেউ বাধা দিতে পারবে না, কারণ তাদের হাতে ক্ষমতা নেই, ক্ষমতা অন্য জায়গায়। অতএব এই চেষ্টাটা তারা করবে আন্তর্জাতিক মহলে। এমনকি ইউনূস যে প্ররোচিত করে যে জাতিসংঘের রিপোর্ট আনলো, তারাও কিন্তু বলল যে সকলের অংশগ্রহণমূলক, কোনো পার্টিকে নিষেধ করা নয়। সেখানে মনে হচ্ছে না, ইউনূস বারবার যে কথাটা বলছে যে আমি কলা খাই না, এই কথাটা কিন্তু বারবার উনি বলেন যে আমরা কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধের ইয়ে না, কিন্তু ওনার মব দিয়ে কথাগুলো বলানোর চেষ্টা করা হচ্ছে। উনি মব দিয়ে মারছে আওয়ামী লীগের ঘর বাড়ি, ভাঙছে আওয়ামী লীগের ঘর বাড়ি, কিন্তু সেখানে ওরাই ডেবেল যারা ঘর বাড়ি ইয়ে করবে, মানে রক্ষা করবে, বাড়ির মালিক তারা ডেবেল, তাদেরকে হান্ট করো। এই আপনি আরেকটা বিষয় আমি দুঃসাহস দেখাই এখানে বলার, আমি এত দুঃসাহসী নই, তারপরেও বলি, 32 নম্বর যখন আক্রান্ত হয়, বুলডোজার যখন আসে, বাসার আগে আক্রান্ত হয় রাত 8টায়, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করেন রাত 9টায়। উনি কিন্তু
আমার খুব ভয় হচ্ছিল আমি কোনটা দেখবো, 32 নম্বর ভাঙচুরটা দেখবো না ওনার বক্তৃতাটা শুনবো। তো ওনার বক্তৃতা শুনতে গেলাম একটা সংশয় নিয়ে, কি আদেশ করেন তিনি। যদি উনি আদেশ করেন যে 32 নম্বর বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দেওয়া হচ্ছে, আপনারা এটা রক্ষা করুন, তাহলে তো একটা রক্তারক্তি হবে। কারণ ওখানে সংখ্যা খুব কম ছেলে মেয়ে যারা যারা দুর্বৃত্ত, কিন্তু সেখানে আর্মি তো আসবে গুলি করতে, তাহলে একটা রক্তারক্তি হবে। কিন্তু এই যে বিচক্ষণতা, যে দেশের লাশের উপর বসে আমি রাজনীতি প্রধানমন্ত্রিত্ব চাই না, অতএব উনি সেভ করলেন নিজকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য, ঠিক একইভাবে বাংলার জনগণ যাতে আবার রক্তাক্ত কোনো ইয়াতে না ঢুকে পড়ে, সেই জন্য 32 নাম্বার ভাঙ্গার জন্য আমি জনগণের কাছে বিচার দিলাম। এই কথাটা বলে উনি কিন্তু রক্তক্ষয় ক্ষরণ বন্ধ করলেন, সেই সাথে এটা প্রমাণ করলেন যে পলিটিক্সটা আসলেই শেখ হাসিনার রক্তে। কারণ তারা চেয়েছিল শেখ হাসিনা বলুক আপনারা রাস্তায় নামুন, আপনারা 32 নম্বরে আসুন, তখন তারা সরাসরি ওই দিনই আওয়ামী লীগকে ধ্বংসাত্মক কাজে লিপ্ত বলে তারা বন্ধ করে দিত, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতো, যেরকম ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন, এমনকি আওয়ামী লীগের চেয়ে প্রাচীন সংগঠন। সো শেখ হাসিনার নেতৃত্বে সেটা ঘটেনি, এটার জন্য তাদের আফসোস। এবং আমার মনে হয় বাংলাদেশে চেষ্টা করতে পারে একটা নির্বাচনের, বহুজন চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের মতন এত বড় একটা সংগঠনকে বাইরে রেখে যদি নির্বাচন হয়, সেটা বেশি দিন টিকবে না, আবারও এটার বিরুদ্ধে আন্দোলন হবে এবং আওয়ামী লীগ তার যে আন্দোলনের সক্ষমতা সেটার পরিচয় দিবে। এই সকল কথায় অনেকেই হয়তো বা ধরে নেবেন আমরা দুইজনই আওয়ামী লীগের পক্ষে। আমি বলছি আমার সহ আলোচক যে সবাই আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। আপনারা যারা শুনছেন, আমি অন্তত পক্ষে দাদার কথাও বলছি, আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না, আমরা বলছি 71-এর পক্ষে, আমরা বলছি স্বাধীনতার পক্ষে, আমরা বলছি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পক্ষে, আমাদের পতাকার পক্ষে, আমরা জয় বাংলার পক্ষে। এখন এই কথাগুলো বললে যে পার্টির লাভ হয়, সেটা যদি আওয়ামী লীগ হয়, তাহলে আমার তো কিছু করার নেই। আমি দেশকে স্বাধীন চাই, আমি বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ চাই, বাংলাদেশকে যে ভারত আমাদেরকে যে বন্ধু হিসাবে আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সার্বিক সহযোগিতা করছে, আমি সেই কৃতজ্ঞ জাতি হিসাবে তাদের সাথে বেইমানি করতে যেতে পারি না। আমার সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং সেই কৃতজ্ঞতার সাথে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ভারত যেভাবে সম্মান দেখিয়ে আসছে, ভবিষ্যৎ দেখাবে। সেখানে যদি অন্য আওয়ামী লীগের ব্যতিক্রম হয়ে অন্য কোনো রাজনৈতিক দল এসে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করে, 71-কে প্রতিষ্ঠিত করে, বা 32 নম্বর গুড়িয়ে দেয়, যারা দিল তাদেরকে যে তাদের বিচার করে 32 নম্বরকে ফিরিয়ে দেয়, অবশ্যই আমার কথা তাদের পক্ষে যাবে। বাংলাদেশের উপর আসলে আমি তখন ব্যবহার করিনি মেটিকুলাসলি শব্দটা, এখন যেহেতু সবাই ব্যবহার করছেন এবং এটা প্রতিষ্ঠিত, সেই জন্য রিপিট করছি যে বাংলাদেশের উপর আগামী 6 মান্থে, তখন জানুয়ারি 2024-এর জানুয়ারি, আমি কোনো এক টক শোকে বলেছিলাম যে আগামী 6 মাসের ভিতর বাংলাদেশের উপর কোনো একটা বড় ধরনের বিষয় ঘটার খুব অসম্ভব সম্ভাবনা। অনেকে পরবর্তীতে বললেন যে আপনি জানতেন, আরো বিস্তারিত বললেন না কেন। আমি বললাম যে আমি তো আসলে সব জানতা নই, সেটা হলো আমার কাজ, আমি যেখানে কাজগুলো করি, যে সংবাদগুলো সংগ্রহ করি, সেখান থেকে আমার একটা এরকম একটা নেগেটিভ মনে হচ্ছিল, যার জন্য শেয়ার করেছিলাম। এই সাথে অপেক্ষা করছি, আমি দৃঢ় বিশ্বাসী প্রধানমন্ত্রী মোদী যখনই ভারতে ফিরবেন, তখন থেকেই আসলে বাংলাদেশ বিষয়ে উনি কাজগুলো শুরু করতে যাচ্ছেন খুব দ্রুতই, এবং আশা করছি বাংলাদেশ আবার তার সেই যে বাংলাদেশ আমরা চাই সেখানে ফিরে যাবে খুব দ্রুতই। এটি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি প্রতি মুহূর্তে, বাংলাদেশের যেরকম প্রতি মুহূর্তে মানুষের উপর অত্যাচার বেড়েই চলছে, ঠিক সেই একইভাবে বাংলাদেশকে যারা
শাসন করছেন। বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে এককেন্দ্রিক কোনো শাসন নাই বলেই প্রতীয়মান হচ্ছে, সেখানে একটা অংশ মনে করে বা তারা মনে করে তারা দেশ চালাচ্ছে, তারা হলেন সেনা। আবার ইউনূস মনে করেন উনি দেশ চালাচ্ছেন প্রধান অ্যাডভাইজার হিসাবে। আবার কিছু জঙ্গি সংমিশ্রিত কিছু তথাকথিত জঙ্গি ছাত্ররা যারা এই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে কাজ করেছে, তাদের মধ্যে 5-6 জন, 3-4 জন, 5 জন ম্যাক্সিমাম, কিছু আছে সরকারের সাথে সম্পৃক্ত, কিছু রাজপথে। তারা সকলেই পরিবর্তন প্রতিদিনই বিভিন্ন কিছু নিয়ে বাংলাদেশকে উত্তেজনার মধ্যে রাখেন। আপনি জানেন যে আমার কাজ হলো বাংলাদেশে যে কোনো সময় যে কোনো অরাজকতার সৃষ্টি হয় এবং সেটার কনসিকুয়েন্স আমেরিকার যদি ন্যাশনাল সিকিউরিটি বা আমেরিকার ইন্টারেস্ট ওটার উপর আছে কিনা সেটা বের করে আনার আমি চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই ভালো করে অবগত আছেন যে বাংলাদেশের সকাল থেকে দুপুরের পরপরই আমাদের সেনা প্রধান ওয়াকার, জেনারেল ওয়াকার, উনি আজকে সেনা সদস্যদের এবং অফিসারদের সাথে দরবার করেন। যে শব্দটা আমি গত 5-6 বছরের মানে 5 অনেক 2009 সন থেকেই আমি এই শব্দটা পরিচিত, যে সেনারা যখন একসাথে বৈঠক করেন তো এটাকে দরবার বলা হয়। এই দরবারের মৌলিক কি বিষয় ছিল সেটা নিয়ে গতকালকে আমি 3টি লাইভ করি, প্রশ্ন রাখি। আমার সাথে অনেক উপস্থিত ছিলেন, যে ডক্টর নুরুন নবী ছিলেন, ডক্টর সরওয়ার জাহাঙ্গীর ছিলেন, তাদেরকে কাছে প্রশ্ন রাখি যে এই বিষয়টা কি। 3 অগস্ট বাংলাদেশের এই সেনাপ্রধান একটা মিটিং করেছিলেন এবং সেই মিটিং করেছিলেন একইভাবে একই দরবারে, এবং মিটিং উত্তর বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আমরা দেখতে পেলাম। আমরা কিন্তু উত্তর খোঁজার জন্য সময় দিতে হলো। সেই উত্তরটা আমরা পেলাম কার কাছ থেকে? আমরা পেলাম আংশিকভাবে প্রফেসর বা ডক্টর বা মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। উনি যখন ইউনাইটেড নেশনসে আসলেন পিকনিক করতে, তখন উনি বলে ফেললেন ক্লিন্টন এর সামনে যে এটা ছিল মেটিকুলাসলি ডিজাইন, এটা আকাশ থেকে আসেনি। এটা উনি এক্সকিউজ করতে, এই ভিডিও তো মুছে ফেললেও মুছে যাবে না, এটা ভেসে বেড়াচ্ছে আকাশে, ইথারে। সেখান থেকে আমরা কিছুটা জানলাম। তারপরে আমরা অল্প অল্প করে আরো জানতে থাকলাম যে এই বেচারা যে সকল জঙ্গি ছেলেরা এই মেটিকুলাসলি ডিজাইনে অংশগ্রহণ করলো, তারা অনেকে বলে ফেললো যে আমরা তো ইচ্ছা করে মেট্রো রেল না পোড়ালে, আমরা পুলিশকে না মারলে, আমরা পুলিশ বাহিনীর উপর আক্রমণ না করলে তাহলে এত সহজে এই পরিবর্তনটুকু আসতো না। আর আমরা রেডিও ছিলাম জঙ্গি যদি এটাতে না হয় তাহলে আমরা সশস্ত্র সংগ্রামে, যেটা আজকে একজন উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ সরকারের উপদেষ্টা বলেছেন। সো এই সকল সমস্ত কিছুকে একত্রিত করে আজকে যখন আমাদের সেনা প্রধান ওনার লম্বা বক্তৃতার কোনো একটা অংশে উনি বলেছেন যে উনি আশঙ্কা প্রকাশ করেছেন। আমি রিপিট করি, আপনার প্রশ্নের উত্তর দিতে আমি এত লম্বা করে আসলাম, যে উনি আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে, ইমিনেন্ট বলেছেন। এবং সেটা উনি আবার প্রতিহত করার জন্য হাদিস কোরআনের রেফারেন্স টেনে বলেছেন, অনেক কিছু বলেছেন, যে আমাদেরকে একত্রিত থাকতে হবে, আমাদেরকে সৎ থাকতে হবে, আমাদের এই করতে হবে, আমরা তাহলেই এই বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতি থেকে উতরাতে পারবো। এখন আলোচনা যদি করি তাহলে এখানেই সীমাবদ্ধ রাখতে হবে, আলোচনা অনেক বড় হয়ে যাবে যদি আমি বলি যে উনি কেন একজন সেনা প্রধান হিসাবে যখন শঙ্কা প্রকাশ করেন তাহলে আবার আপোষ কিসের? আপনার তো ইমিডিয়েট আমাদের জনগণকে 18 কোটি মানুষকে যেভাবে সিকিউর করা প্রয়োজন সেভাবে আপনার সিকিউর করার জন্য নেমে পড়তে হবে। যেহেতু সেটা হচ্ছে না, উনি অন্য দোহাই দিয়ে, অনেক কিছুর দোহাই দিয়ে সময় ক্ষেপণ করছেন বলে আমার কাছে মনে হলো। তখন আমি ভাবলাম যে বিষয়টা স্টেট ডিপার্টমেন্ট আসলে কি বলে।
আমি প্রশ্নটা এইভাবে উত্থাপন করি যে বাংলাদেশ সেনাপ্রধান আজকে 12 ঘন্টা আগে বাংলাদেশে হবে, এক্সট্রিমিস্টদের আক্রমণ হবে, যে বাংলাদেশ যাতে আরেকটি আফগানিস্তান, আমি আফগানিস্তান শব্দটা ব্যবহার না করার অনিচ্ছা থাকলেও করেছি এই কারণে, আপনারা জানেন আফগানিস্তান থেকে বাইডেন প্রশাসন যে হঠাৎ নোটিশে কিভাবে চলে আসলো, তাতে করে কত মানুষের বিপদ হলো। এমনি তো তালেবান তৈরির পরে তালেবান দিয়ে যে বিপদগুলো হচ্ছে, এখন আবার সেই তালেবান সেটা, অতএব আরেকটি আফগানিস্তান যাতে বাংলাদেশ না হয়ে পড়ে সেই প্রশ্নটি। এখন যদি এটা সেকেন্ড পার্টি যে উনি কি উত্তর দিলেন, আপনার মাধ্যমে আমাদের শ্রোতা মন্ডলী সকলের কাছে যে বিষয়টা আসলে জানানো খুব জরুরি প্রয়োজন, আমাদের শ্রোতারা চায় ইয়েস অর নো এই আনসার, কিন্তু ডিপ্লোম্যাটরা, স্পেশালি স্টেট ডিপার্টমেন্ট, যেখানে সারা পৃথিবীর বিষয়ে আলাপ হয়, সারা পৃথিবী যখন এইটার দিকে তাকিয়ে থাকে, তখন তারা ওইখানে কখনোই সরাসরি কোনো উত্তর দেন না। যেই উত্তরগুলো দেন সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ করতে হয় সাংবাদিকদের বা যারা অ্যানালাইসিস করেন। সেটা বিশ্লেষণ করলে যে উত্তর উনি দিয়েছেন যে আমেরিকান এমন একটা ভালো সরকার রয়েছে এই মুহূর্তে, যারা আমাদের বন্ধু, দেখতে হবে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র কিনা, যেখানে অ্যাট্রোসিটি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, আমাদের কোনো ন্যাশনাল ইন্টারেস্ট আছে কিনা সেখানে। এবং উনি বলেছেন যে এই অঞ্চলে আমাদের, যেহেতু আমাদের প্রেসিডেন্ট মনে করেন যে সকলগুলো আমাদের দেখা উচিত, এবং আশা করছি আমরা ডিপ্লোম্যাটিক উপায়ে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি বা আমরা জানাবো, আমরা এটার সাথে এঙ্গেজড রয়েছি।